একটু পড়তে চাইছি ও কিছুটা পড়াতেও চাইছি। আজ এই মুহূর্তে দ্বাদশ শ্রেণীর পাঠ্য তালিকাভুক্ত একটি কবিতা, তিমির হননের গান। অনেক ছাত্রছাত্রী যারা বিভিন্ন স্কুলে পড়াচ্ছে তাদের একটা আবদার ছিল যে এটা নিয়ে যেন আমি একটু কথা বলি। কাজেই সেটা নিয়ে কি বলবো সেটা হচ্ছে এই যে আসলে কবিতাটা পড়ে যা আমরা অনুভব করি, একটা কবিতা পড়ে তো একটা কবিতা পড়ার যে আবেশ, যে ভালো লাগা, সেটা হচ্ছে একটা কবিতা পড়ার প্রাথমিক প্রাপ্তি। তারপরে যেহেতু এগুলো পাঠ্য তালিকায় থাকে, তাই এ থেকে কি ধরনের প্রশ্নোত্তর আসতে পারে সেগুলো নিয়েও কথা বলতে হয়, তার বিষয়বস্তু বুঝতে হয়, শব্দের অর্থ তাৎপর্য অনুধাবন করতে হয়। তা আমরা সবাই তো জানি 1899 এর 17ই ফেব্রুয়ারি কবি জীবনানন্দ দাশের জন্ম। যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটা এখন অধুনা বাংলাদেশের অন্তর্গত বরিশাল লের কীর্তনখোলা নদীর তীরবর্তী একটা জায়গায়। তার মাও বাংলা ভাষার খুব বিখ্যাত কবি ছিলেন, কুসুম কুমারী দেবী। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এ লাইন জীবনানন্দ দাশের মায়ের লেখা। পড়াশুনো করেছেন তিনি প্রেসিডেন্সি কলেজে ইংরেজি সাহিত্যে, পরে চাকরি সূত্রে নানা জায়গায় তার চাকরি জীবন, কখনো সিটি কলেজ, কখনো বরিশালের ব্রজমোহন কলেজ, কখনো হাওড়া গার্লস কলেজ, আবার কখনো দিল্লিতেও রামজশ কলেজ বলে একটা কলেজে অধ্যাপনা করেছেন। ঠিক এক জায়গায় চাকরিতে তিনি থিতু হতে পারেননি, আর তার মাঝেই চলেছে তার কবিতার চর্চা, কবিতা লেখা। এবং সেই তার যদি আমরা কবি জীবনের গতি প্রকৃতি খুঁজে দেখতে চাই, তাহলে আমরা দেখব সেই ঝরা পালক থেকে শুরু করে ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, এরকম কাব্যগ্রন্থ তার। আমরা যে কবিতাটি আজকে পড়তে চাইছি, তিমির হননের গান, এই কবিতাটি কবিতা পত্রিকায় 1350 বঙ্গাব্দে, খ্রিস্টাব্দ হিসেবে 1943 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল। পরে 1948 খ্রিস্টাব্দে যখন তার সাতটি তারার তিমির কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, তখন সেই কাব্যগ্রন্থে এই কবিতাটি স্থান পায়। আর শেষে আমরা যখন জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা পেয়েছি 1954 খ্রিস্টাব্দ নাগাদ, তখন এই কবিতাটি শ্রেষ্ঠ কবিতাতেও স্থান পায়। তা যাই হোক, সব মিলিয়ে কবি জীবনানন্দ দাশ তার যে লেখা, তার যে কবিতা, সেই কবিতা কিন্তু তার জীবদ্দশাতে যত আমরা পড়েছি, যত তা দ্বারা অভিভূত হয়েছে বাঙালি, তার অনেকটা অকাল প্রয়াণের পরেই তার এই কবিতা নিয়ে, তার লেখা নিয়ে, পরবর্তীকালে তার উপন্যাসগুলো নিয়েও বহুল চর্চা হচ্ছে বাংলা সাহিত্যের দিকে দিকে। আমরা একটু পড়ি কি লিখেছেন তিনি এই কবিতাটিতে। মূলত 1943-এর যে বন্যান্তর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই প্রেক্ষাপটে মানুষের জীবনে সার্বিকভাবে, জাতীয় জীবনে যে অন্ধকারের করাল গ্রাস, সেই অন্ধকারকে শুভবুদ্ধি সুচেতনা সম্পন্ন মানুষ কেমন করে দূর করতে চাইছে, হনন করতে চাইছে, তার গান, তার সুর কবি রচনা করলেন। কবিতাটি এমন, হয়তো যা বলতে চাইছেন তা বলতে গিয়ে তিনি যা বলছেন সরাসরি বলছেন না তার বলার কথাটা। আসলে কবিতা তো কখনোই ভালো কবিতা, যেগুলি খুব সুন্দর কবিতা, কবিতা হিসেবে শ্রেষ্ঠত্বের দাবিদার যে সমস্ত কবিতা, তার মধ্যে তো অনেক
উপমা অলংকার অনুপ্রাস সবকিছু থাকে, তার মধ্যে সব থেকে যেটা বড় থাকে যে কথার ভেতরে কথা। হয়তো কবিতায় যেটুকু বলা হয় তার অন্তর্নিহিত তাৎপর্য এবং ভাবনা অনেক গভীর। এই কবিতাটি এমন, ঠিক মিলবদ্ধ কবিতা, অন্তমিলযুক্ত যে কবিতা তেমন নয়, কখনো ছোট পংক্তিতে কখনো দীর্ঘ পংক্তিতে পরপর চলে গেছে কবিতাটি। যেমন প্রথম লাইন হচ্ছে কোন হ্রদে। যারা কবিতাটি আমরা পড়েছি বা পড়বো তারা দেখলেই বুঝতে পারবো। কোন হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে, পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন। পরপর এতক্ষণ পরে সে একটা ড্যাশ চিহ্ন, হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল, তারপর দাঁড়িয়ে। এর আগে আর কোনো বিরাম চিহ্ন নেই। আবার একবার পড়ি। কোন হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে, পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক, হেমন্তের প্রান্তরের তারার আলোক সেই জের টেনে আজও খেলি। সূর্যালোক নেই, তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। শতই বিমর্ষ হে ভদ্র সাধারণ, চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া। লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্যভার ব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে। এরা সব এই পথে, ওরা সব ওই পথে, তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে। কিছু নেই, তবু এই জের টেনে খেলি। সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি, জীবিত মা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানাগরীর মৃগনাভি ভালোবাসি। তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। জলের কথা আছে, আলোর কথা আছে, নক্ষত্রের কথা আছে, দুর্ভিক্ষের কথা আছে, লঙ্গরখানায় অন্ন খেয়ে বেঁচে থাকা মানুষের কথা আছে, আর আছে এই মধ্যবিত্ত চিত্তের দোলাচলতার কথা। এবং এই মধ্যবিত্তই তো বোঝে, অনুভব করে জীবনেরই অন্ধকার, জগতেরই অন্ধকার, যুদ্ধ, হানাহানি, মৃত্যু, পারস্পরিক কলহ, হিংসা, দেশ, তার মধ্যে থেকেও আমরা তো বাঁচতে চাই, আলোকিত হতে চাই। এবং কবির মনে হয়েছে যেভাবে পৃথিবীর মানুষেরা বিশ্বযুদ্ধ এবং মন্বন্তরের মুখোমুখি সে দাঁড়িয়েছে, এবং তার কারণ অনেকটা মানুষেরই আচরণ, মানুষেরই নৈতিক অধঃপতন, সেখান থেকেও তাই প্রশ্ন জেগেছে কবির মনে, আমরা কি তিমির বিলাসী? অন্ধকার কি আমাদের কাছে আনন্দজনক? অন্ধকার কি আমরা ভালোবাসি? কিন্তু তিনি জানেন যে জীবনে আমাদের জন্ম, যে প্রকৃত জীবন আমরা চাই, সে জীবন কিন্তু তিমির বিলাসী হতে পারে না, সে তিমির বিনাশী। এই কবিতাটি নিয়ে একটা আলোচনা, আমারই একটা বই, এরকম 3 কবি কিছু কবিতা এরকম একটি বই লিখেছিলাম, তার কিছু কিছু কবিতার আলোচনা ছিল জীবনানন্দের। এই কবিতাটিও সেখানে আমি আলোচনা করেছি। সেখান থেকেই কিছু কথা, যারা এটা নিয়ে একটু প্রশ্ন উত্তর লিখতে চাইবে তাদের জন্য একটু পড়ছি ধীরে ধীরে। কখনো
50-এর বর্ণন্তর নিয়ে এত ভালো কবিতা বাংলা ভাষায়, মানে আমি কবিতা হিসেবে ভালো বলছি, উন্নত কবিতা, উৎকৃষ্ট কবিতা বাংলা ভাষায় কিন্তু আর তেমন নেই। মানে আমি একটা দুর্ভিক্ষের যুদ্ধের বর্ণনা দিলাম, বা কোনো একটা কিছুর বর্ণনা তো কবিতা নয়। কবিতা হচ্ছে কিভাবে বলা হলো কোনো একটা কথা, হৃদয়ের মধ্যে কতটা আলোড়ন তুললো সেই শব্দ, সেই ধ্বনি। কবিতাটির সূচনা হয়েছে অনেকটা দূর পথে এবং ঘুর পথে। যা বলতে চেয়েছেন তা বলতে গিয়ে কবি যেন অনেকটা দূরে ঘুরে এসেছেন। কবি যেন প্রথম থেকেই, কিন্তু কবিতার নাম পড়ে হয়তো বুঝতে পারি আমরা, কিন্তু কবিতার প্রথম থেকেই কিন্তু কবি কবিতার মূল যেখানে তিনি পৌঁছতে চাইছেন সেখানে পৌঁছানোর কিন্তু কোনো আভাস দেননি। কেমন করে শুরু হচ্ছে কবিতাটি? কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখিয়ে নিতে চেয়েছিল। এই যে হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল, এ যেন ইতিহাসের নাগালের বাইরে এই গ্রহের আদিতম সেই ভোরের ছবি। যেদিন প্রথম প্রাণ এসেছিল কোটি কোটি বছর আগে, আজকের জলেই পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার। তারপর বিবর্তনের নানা পথ পেরিয়ে আবির্ভাব হয়েছে মানুষের। অনেক আরণ্যক পথ পেরিয়েই সেই মানুষ একদিন আলো দেখেছে। আর তারপরে শুরু হয়েছে শ্রেণী সংঘাত, সভ্যতার পারস্পরিক, শুরু হয়েছে রাষ্ট্রসংঘের নানা খেলা। মানুষ এই পৃথিবীর খেলাঘরে জন্মেছিল পরস্পরের বন্ধু হয়ে। তার মধ্যে ছিল অগাধ আনন্দ ও ভালোবাসা। খুব সহজ সরল উচ্চারণে মানুষের জীবনের সেই সরল দিকটি প্রকাশ করেছেন কবি। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক। আমাদের সেই সমস্ত সহজ সরল ভালোবাসা, জীবনের আকাঙ্ক্ষা, সমস্ত কিছু মৃত, তবুও আমরা তো ভালোবাসি, আমরা তবুও তারার দিকে চাই। এইভাবে ধীরে ধীরে কবি প্রবেশ করলেন তার গন্তব্যের দিকে। সভ্যতার বিবর্তনের পথে ধীরে ধীরে ভালোবাসা পেরিয়ে মানুষ প্রবেশ করলো হিংসা রাজত্বে। আর তাই একসময় যেন নিভে গেল সমস্ত শুদ্ধতার আলো। মানুষের চোখ ছিল একসময় আকাশের দিকে উন্মুক্ত, উদার, অকস্মাৎ তাকেই কবির মনে হলো মৃতের চোখের মতো। যে উত্তরাধিকারে কোনো গ্লানি নেই জেনে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরস্পর ভালোবাসার অপেক্ষা ছিল মানুষের কাছে, কিন্তু কবি লক্ষ্য করেছিলেন বিপর্যস্ত সাজবেলায় এসে, সেই বিপর্যস্ত সন্ধ্যায় এসে মানুষের সেই সমস্ত শুভবোধ যেন থমকে গেছে। যেন হেমন্তের প্রান্তরে তারার আলোয় সব ঢেকে গেছে কুয়াশায়। অন্য সংকট বন্যন্তর গ্রাস করেছে মানুষের শুভবুদ্ধি। এই কালবেলায় বিনষ্ট হয়ে গেছে মানুষের সকল জ্ঞান ও কাণ্ডজ্ঞান। মানুষের লোভ, লাভ এবং লিপ্সা নিয়ে এসেছে মানুষের সমাজেরই মহাপতন, নিয়ে এসেছে পাইকারি মৃত্যু। সেই মৃত্যুর ভয়াবহ বর্ণনা উঠে এসেছে কবিতায়। শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে, তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া। লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্যভার ব্রিজে উঠে নর্দমায় নেমে। দেশীয় অর্থনীতি তখন বেনিয়াপনা, কালোবাজারি, মজুদদারি সব মিলিয়ে এক ভয়াবহ শূন্যতায় নিমগ্ন। এই প্রেক্ষাপটে জীবনানন্দ লিখলেন যেন এই মন্বন্তরের ভয়াবহ আলেখ্য। রূপসী বাংলার কবি তার চোখের সামনে দেখলেন উপসী বাংলাকে,
যে বাংলার পেটে ভাত নেই। তাই তিনি স্থির থাকতে পারলেন না। তিনি সচক্ষে দেখেছেন চারিদিকে জীর্ণ মানুষ, ফুটপাতে, লঙ্গরখানায়, লাইনে, না খেতে পেয়ে মানুষ বিভৎস, তার চেহারা ভয়ঙ্কর, এবং না খেতে পাওয়া মানুষ মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে। একই সঙ্গে কবি যখন লক্ষ্য করলেন চারিদিকে মৃত্যুর মহোৎসব, অথচ কলকাতার নাগরিক মধ্যবিত্ত যাদের খাবার জুটছিল তারা কিন্তু ততটা বেদনার্ত ছিল না। সেই দারিদ্র সীমার প্রান্তে বসবাসকারী মানুষগুলিকে, আগন্তুক মানুষগুলিকে একটু ফ্যান দিয়ে বাঁচিয়ে রাখলেও সেদিন কিন্তু এই মধ্যবিত্ত ঝাঁপিয়ে পড়েনি সেই মানুষগুলোর জন্য। মধ্যবিত্তরা এই বিপদে নিজেদেরকে সুরক্ষিত রাখতে চেয়েছে, শুধুই নিজেদের টুকুই ভেবেছে তারা। কবি দেখেছিলেন এই নির্মম স্বার্থপরতা, চারপাশে যেন বিষাদ সিন্ধু, অন্তহীন সেই বেদনার মাঝখানে কারো হৃদয় ছিল না অন্যের জন্য বেদনাবোধ। কবি মনে করেছেন মানুষের সংবেদনশীলতা যেন অসাড় হয়ে গেছে সেদিন। তারা যেন দেখেও দেখছিল না আশেপাশে অলিতে গলিতে অন্তহীন বেদনা প্রতি মুহূর্তে মৃত্যুর পরোয়ানা নিয়ে অপেক্ষা করছিল। তাই কবি জীবনানন্দ মধ্যবিত্তের সেই পলায়নী স্বভাবকে বিদ্ধ করলেন এই কবিতায়, বিদ্রুপে বিদ্রুপে অস্থির করে দিলেন। কেমন করে? সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি। মানুষের এই বিভৎস, এই ভয়ঙ্কর, এই হৃদয় বিদারক মৃত্যুর মধ্যে দাঁড়িয়েও আমরা সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। নাগরিক উল্লাস তবু আমাদের আছে। তবু এই কবিতায় অবশ্য মধ্যবিত্তের এই ভাবালু বিলাস, এই পলায়নী মনোবৃত্তি, পরিস্থিতির থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের মতো করে থাকার চেষ্টা, নিজে বাঁচার চেষ্টা, সেটা কিন্তু এই কবিতার শেষ কথা হয়নি। কারণ কবি জানেন যে এই মানুষের যে বিশ্বাস, মানুষের ভিতরকার অন্তর্গত যে শক্তি, যে অন্তর্গত মানবিক বোধ, সেটা একদম শেষ হয় না। যেতে যেতেও হয়তো কিছুটা থেকে যায়, মনুষ্যত্ব চিরতরে হারিয়ে যায় না। তাই ভয়ঙ্কর বিপদের মাঝে প্রকৃত অগ্রপথিকের মতো কবিদের, ক্রান্তদর্শীদের মানুষকে শোনাতে হয়, বোঝাতে হয় আশার কথা। তাই কবি শেষ পর্যন্ত বলেন, তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই। জীবনানন্দ কবিতায় বারবার একটা আত্মজিজ্ঞাসা আছে, উৎকণ্ঠা আছে, কিন্তু মানব ভাগ্য এবং মানব ভবিষ্যৎ সম্পর্কে তার উৎকণ্ঠার পরেও শেষ পর্যন্ত কিন্তু তিনি মানুষের উত্তরণ চান। কিন্তু তার কবিতার যেটা মূল সম্পদ তা হচ্ছে একটা বহুমাত্রিক সুষমা। আসলে যা হয়েছে তাকে তো আর এড়ানো যাবে না, এড়ানো যায়নি। কবিতায় লক্ষ্য করেছেন যে যেটা ঘটে গেছে তাতে আমাদেরও দায় ছিল, মধ্যবিত্তের দায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত মধ্যবিত্ত এতটা অমানবিক হতে পারে না। শেষ পর্যন্ত তিমিরের বিনাশ, অন্ধকারের বিনাশই মধ্যবিত্তের আকাঙ্ক্ষা হয়। এই কবিতা খুব সরাসরি না বলেও সভ্যতার, মানুষের বিবর্তনের ইতিহাস যেভাবে তুলে ধরল সেই কোন হ্রদে বা নদীর ঢেউয়ে জলে জলে প্রাণের বিকাশ, তারপরে স্মরণীয় উত্তরাধিকারকে ভালোবেসে সহজ মানুষের সহজ ভালোবাসা, সহজ আনন্দে জীবনযাপন, তারপরে
খাদ্যের অন্বেষণে লঙ্গরখানায় মানুষের ভিড়, ফুটপাতে মৃত মানুষের ছবি, তারপরে মধ্যবিত্তের পলায়নী মনোবৃত্তি, সব কিছু মিলিয়ে মানুষের যে অগ্রগমনের ইতিহাস এবং সেই ইতিহাসের সেই কালো অধ্যায় এবং সেই অধ্যায় পেরিয়ে মানুষের উত্তরণের কথা, তিমির হরণের কথা শেষ পর্যন্ত এই কবিতায় বলে গেলেন কবি জীবনানন্দ দাশ।